রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে, বললেন প্রেস সচিব। জানাবো ইন্ডিয়ার ভুল বাংলাদেশ পলিসি এবং সর্বশেষ জানাবো ফ্যাসিস্ট সরকারের ভূত এখনো মাথা থেকে যায়নি, বললেন আদিলুর রহমান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে, বললেন প্রেস সচিব। একেবারে রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, গত 15 বছরের আন্দোলন আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। বর্তমান অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে আমরা সংস্কারের কথা বলছি। কেমন বাংলাদেশ চাই তা নিয়ে এখন যে তর্ক চলছে, আমরা সেটাই চেয়েছিলাম। আগামী 31শে ডিসেম্বর সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দিবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেদন নিয়ে আলোচনা হবে। রাষ্ট্র মেরামত না করে যদি অন্তর্বর্তী সরকার চলে যায়, তাহলে এই জেনারেশন আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। আন্দোলন পরবর্তী জনগণের মাঝে যে আকাঙ্ক্ষা জেগেছে, তার বাইরে গিয়ে আগামীতে কেউ রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না, রাতারাতি কোনো সংস্কারও হবে না। সংস্কারের উদ্দেশ্য হতে হবে প্রত্যেকটা মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে পারছে কিনা। বিচার বিভাগের সংস্কার দেশের জনগণের স্বার্থে খুবই জরুরি। যে সংস্কারের জন্য সব রাজনৈতিক দলের ঐক্যমত আছে, তা এখন করা যেতে পারে। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, প্রথম ধাপে এনডিএম এর দেয়া 9টি সংস্কার খুবই জরুরি। এনডিএম এর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কখনো ফ্যাসিজম হবে না। মানুষের ভোটাধিকার দেশের জমিনে ফিরিয়ে আনা সবচেয়ে বেশি জরুরি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সংগ্রাম এখনও শেষ হয়নি। রাষ্ট্র সংস্কার হবার পরও সংগ্রাম চালিয়ে যেতে হবে যেন ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে। রাজনীতি নষ্ট করেছে জাতীয় পার্টি, নেতাদের বিক্রি করেছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। ইন্ডিয়ার ভুল বাংলাদেশ পলিসি। দক্ষিণ এশিয়া যে সমস্ত কারণে অশান্ত হয়ে আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়া। এই অঞ্চলের সবচেয়ে বড় ও শক্তিশালী দেশ এই ইন্ডিয়া। আয়তনে বিশাল হলেও এই দেশের নেতাদের মন খুবই সংকীর্ণ। প্রতিবেশী দেশগুলো যাতে শান্তি ও স্বস্তিতে না থাকে এবং সমৃদ্ধ হতে না পারে, সেটাই তাদের অহর্নিশ চিন্তা। দুনিয়ার তামাম শক্তিশালী দেশের সঙ্গে ইন্ডিয়া সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক চায়, অথচ এই অঞ্চলের প্রতিটি ক্ষুদ্র প্রতিবেশী দেশের ওপর সে চায় দাদাগিরি করতে, কর্তৃত্ব ফলাতে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিশেষ করে চলচ্চিত্রে দেশটির বিরাট মনোযোগ আর সমরশক্তি বাড়াতে সদা সচেষ্ট তারা। দেশটিতে বুর্জোয়া শিল্পপতি ও বড় ব্যবসায়ীদের ফুলে ফেঁপে ওঠার সুযোগ অবারিত। তবে অর্থনীতির সুষ্ঠু বিকাশ ও সুষম উন্নতি নেই। অঞ্চলে অঞ্চলে এবং মানুষে মানুষে বৈষম্য প্রবল। বর্ণাশ্রম প্রথার দেশটি বিভক্ত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শ্রুত, এই 4 বর্ণে বিভক্ত হিন্দু সমাজ। শ্রুতদের গাল ভরা হরিজন নাম দেওয়া হলেও তারা প্রকট বঞ্চনার শিকার। তাদের মানবাধিকার অস্বীকৃত। সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ইন্ডিয়ায় সংখ্যাগরিষ্ঠ। এই হিন্দুদের শতকরা 80% শূদ্র। এছাড়াও ইন্ডিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের হার শতকরা 20 জনের বেশি, যাদের মধ্যে 15%ই মুসলমান। ইন্ডিয়া ব্রিটিশ শাসকদের অধিকারে যাওয়ার আগে সংখ্যালঘু এই মুসলমানেরাই হাজার বছর ধরে শাসন করেছে। এখন হিন্দুত্ববাদীদের হাতে শাসিত ইন্ডিয়ায় মুসলমানেরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত ও নিগ্রহের শিকার। দেশের ভেতরে সীমাহীন বৈষম্য ও বঞ্চনা জিয়ে রেখে ইন্ডিয়ার শাসকেরা গোড়া থেকেই প্রতিবেশী অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোর প্রতি অবলম্বন করে আসছে আধিপত্য ও সম্প্রসারণবাদী নীতি। 1974 সালে ব্রিটিশ রাজশক্তির কবল থেকে স্বাধীনতা অর্জনের পর ইন্ডিয়া ছলে বলে কলে কৌশলে দেশীয় রাজ্যগুলো অধিকার করে। 1948 সালের জানুয়ারির মধ্যেই রাজস্থান থেকে শুরু করে মণিপুর পর্যন্ত 216টি দেশীয় রাজ্যকে তাদের সন্নিহিত প্রদেশগুলির সঙ্গে সংযুক্ত করা হয়। 275টি দেশীয় রাজ্য 5টি রাজ্য রূপান্তরিত হয় এবং 61টি দেশীয় রাজ্যকে 7টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এরপর জুনাগড়, জম্মু কাশ্মীর এবং হায়দ্রাবাদ দখল করে নেয় ইন্ডিয়া। সর্বশেষ 1975 সালে অধিকার করে সিকিম। এর বাইরে কোনো একটা প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক নেই ইন্ডিয়ার, বরং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ইন্ডিয়ার বৈরী নীতির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক প্রায়শই আধিপত্য বিস্তারমূলক, আর তাতেই আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি করেছে। আঞ্চলিক সহযোগিতার অন্যতম মঞ্চ সার্ক কার্যকর হতে পারছে না, যার প্রধান কারণ ইন্ডিয়ার একচেটিয়া আধিপত্য ও দ্বিপাক্ষিক সমস্যাগুলোকে সার্কের অগ্রগতিতে অন্তরায় হিসেবে ব্যবহার করা। ভারতের এই নীতি দক্ষিণ এশিয়ার একতা ও সহযোগিতার পথে বড় বাধা।
প্রতিবেশী দেশগুলো বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে ইন্ডিয়া নানাভাবে হস্তক্ষেপ করে আসছে। নানা রকম চাপ দিয়ে ও ফন্দি ফিকির করে ইন্ডিয়া তার প্রতিবেশী প্রতিটি দুর্বল রাষ্ট্রের কাছ থেকে 16 আনা স্বার্থ আদায় করে নেয়। কিন্তু ওই সব প্রতিবেশী দেশের ন্যায্য প্রাপ্য মেটাতে ইন্ডিয়ার টালবাহানার কোনো সীমা থাকে না। কাজেই কোনো প্রতিবেশী দেশের দেশপ্রেমিক কোনো নাগরিক ইন্ডিয়াকে সুপ্রতিবেশী বলে মনে করতে পারে না, বরং সবসময় সন্দেহের চোখে দেখে এবং ইন্ডিয়ার মতলবের ব্যাপারে সচেতন থাকতে চায়। এই বাস্তবতার কারণে ইন্ডিয়া সবসময় প্রতিবেশী দেশগুলোতে তাদের পক্ষে তৎপরতা চালাতে এজেন্ট ও গুপ্তচর নিয়োগ করে থাকে, আর ভেতর ও বাইরে নানা রকম অপতৎপরতা চালিয়ে প্রতিবেশী রাষ্ট্রের শাসন ক্ষমতায় ইন্ডিয়াপন্থী সরকার বসাতে চায়। বাংলাদেশের কথা ধরলে এখানে ইন্ডিয়া তাদের অনুগত সরকারকে ক্ষমতায় বসাতে বা টিকিয়ে রাখতে সবসময় তৎপর থেকেছে। এক্ষেত্রে তারা কোনো চক্ষু লজ্জা কিংবা কূটনৈতিক রীতিনীতি, সৌজন্যবোধ ও নাইসিটিরও তোয়াক্কা করেনি। ইন্ডিয়ার কেন্দ্রে কোন পার্টি বা জোটের সরকার আছে তাতে এই আচরণের কোনো পরিবর্তন ঘটেনি। ইন্ডিয়ায় কংগ্রেস সরকার ক্ষমতায় থাকতে যারা বাংলাদেশের নির্বাচনী প্রহসনের মাধ্যমে হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে প্রলম্বিত করতে প্রকাশ্যেই তৎপরতা চালিয়েছে, পাতানো নির্বাচনের বিরোধিতা কমিয়ে আনতে এবং একটা তথাকথিত গ্রহণযোগ্যতা দিতে, সেই সময় ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে জাতীয় পার্টির নেতা HM এরশাদের উপর প্রকাশ্যে চাপ দিয়েছিলেন ভুয়া নির্বাচন বর্জন থেকে সরে আসতে। মোদির আমলে তো জাতীয় পার্টির গোলাম কাদেরকে নয়াদিল্লিতে ডেকে নিয়ে গিয়ে হাসিনার আমিডামি নির্বাচনে শরিক হতে বাধ্য করা হয়েছিল। ১/১১ কাণ্ডের মূল হোতা জেনারেল মইন আহমেদকে ৬ ঘোড়া ধরিয়ে দিয়ে তার মাধ্যমে হাসিনাকে ক্ষমতায় বসানোর প্রধান কুশীলব যে ইন্ডিয়ায় ছিল তা তো প্রণব মুখার্জি বই লিখেই জানান দিয়ে গেছেন। পিলখানায় সেনাবাহিনীর চৌকস অফিসারদের পরিকল্পিত পৈশাচিক হত্যাযজ্ঞের প্রতিক্রিয়া সামলাতে না পারলে হাসিনাকে উদ্ধারে ইন্ডিয়ার সামরিক আয়োজন ও প্রস্তুতির ব্যাপার তো প্রায় সবাই জানে। তালিকা দীর্ঘ না করেই বলে দেওয়া যায় যে ক্ষমতাসীন হাসিনাকে দুর্বিনীত এক ফ্যাসিস্ট ঘাতকে পরিণত করার পেছনে ইন্ডিয়ার মদতই মূল ভূমিকা পালন করেছে। বাংলাদেশ ও এদেশের জনগণের প্রতি সব বৈরিতা ও অপতৎপরতা আড়াল করতে ইন্ডিয়া এদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দল সংগঠনের বিরুদ্ধে সবসময় উগ্র ইন্ডিয়া বিরোধিতার অভিযোগ প্রচার করেছে। ইন্ডিয়ার বিরুদ্ধে শত্রুতার নানান কল্পকাহিনী তারা রটনা করেছে। গত প্রায় ১.৫ দশকে ইন্ডিয়া হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রেখে তার অনুগত্যেই বাংলাদেশে ইন্ডিয়ার স্বার্থের একমাত্র ও পূর্ণ রক্ষা কবচ বলে বিবেচনা করেছে। অন্য কারো সঙ্গে সম্পর্ক রাখার কিংবা বাংলাদেশের জনগণের মনোভাব ও অনুভূতিকে বিবেচনায় রাখারও কোনো প্রয়োজন বোধ করেনি। দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশের সঙ্গেই ইন্ডিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান ছিল, কিন্তু এই সম্পর্কে ইন্ডিয়া পুরোপুরি হাসিনা নির্ভর করে রাখে। হাসিনার পতনের পর স্বাভাবিকভাবেই সেই সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছে। হাসিনার পতন ইন্ডিয়ার কল্পনারও বাইরে ছিল, তাই তার পতন ইন্ডিয়াকে করে তুলেছে কিংকর্তব্য বিমূঢ়। এই অঞ্চলে ইন্ডিয়া তার